নিস্তব্ধতার রেশ যখন সবাইকে ঘিরে ধরতে ব্যস্ত, তখনই প্রাপ্তি সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাবার জন্য অগ্রসর হল। সবাই মেহভিনের দিকে দৃষ্টিপাত করে আছে। তখনই মেহভিনের নজর যায় প্রাপ্তির দিকে। প্রাপ্তি দৌড় দিতে চাইলে মেহভিন খপ করে প্রাপ্তির হাত ধরে ফেলে। রক্তি মাখিযুগল প্রাপ্তির দিকে দৃষ্টিপাত করে আছে। আল্লাহ তাআলা যদি চোখ দিয়ে খুন করার শক্তি দিত, তাহলে প্রাপ্তি এতক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে থাকত। কোথায় পালাচ্ছ আপু? এত সহজে তোমাকে ছেড়ে দিব ভাবছ? আমার সবকিছুর হিসাব আমাকে বুঝিয়ে দিয়ে তারপরে এখানে থেকে পালাবে? এর আগে পালানোর চেষ্টা করলে পা ভেঙে রেখে দিব। মেহভিনের কথা শেষ হবার সাথে সাথে প্রাপ্তি মেহভিনের গালে প্রহার করতে চাইলে মেহভিন প্রাপ্তির হাত ধরে ফেলে। অদ্ভুতভাবে মেহভিন ভেতর থেকে দ্বিগুণ শক্তি অনুভব করল। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারল না, প্রাপ্তির গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। মেহভিনের মতো মেয়ে এমন কাজ করতে পারে, তা সবার ধারণার বাহিরে ছিল। প্রাপ্তি মেহভিনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল। মেহভিন পড়ে যেতে চাইলে শেহনাজ এসে তাকে ধরে ফেলল। মেহভিন নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছে। সমস্ত শরীর ভূমিকম্পের ন্যায় কাঁপছে। রাগান্বিত হয়ে প্রাপ্তির দিকে ছুটে যেতে চাইছে, কিন্তু শেহনাজ তাকে ধরে রাখায় যেতে পারছে না। তাকে আটকে রাখার যুদ্ধে নেমে পড়ল নাকি শেহনাজ? তুই কাকে ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিস মেহভিন? তুমি জানিস আমি চাইলে তোর কি করতে পারি? আজ তুমি সফল হয়েছিস কার জন্য? শুধুমাত্র আমার জন্য। সেই তুই আমার গালে প্রহার করলি। এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা তোর ধারণার বাইরে। তোর সবকিছু কেড়ে নিব আমি। অবস্থা অবনতির দিকে যাচ্ছে দেখে আয়মান দৌড়ে প্রাপ্তি কাছে গেল। প্রাপ্তিকে টানতে টানতে নিজের কক্ষের দিকে এগিয়ে নিতে চাইলে প্রাপ্তি হাত ঝাড়া দিয়ে সরিয়ে নেয়। কথা শোনানোর জন্য প্রস্তুত হয় প্রাপ্তি। মেহভিন ও শেহনাজকে ছাড়িয়ে দেয় নিজের থেকে। মেহভিন সামনের দিকে অগ্রসর হতেই একজোড়া হাত এসে মেহভিনকে ধরে ফেলে। মেহভিন তাকিয়ে দেখে ফরিদ রহমান তার হাত ধরে আছে। বাবাকে দেখে সমস্ত রাগ নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। চুপসে এলো রণচণ্ডী রূপ ধারণ করা মুখশ্রী। তুই এখানে কার অনুমতি নিয়ে এসেছিস? আব্বু, আমি আম্মুর থেকে অনুমতি নিয়ে আসছি। চুপ কর বেয়াদব মেয়ে। আবার গর্ব করে বলছে। দূরে গিয়ে অভদ্রতা শিখে এসেছিস। দোষ তো তোর, তুই কেন আমাদের সাথে যোগাযোগ করিসনি? নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে বেঁচে যেতে চাইছিস? আজকে বাসায় চল আগে, তারপরে তোর একটা ব্যবস্থা করব আমি। বাবার কথায় লজ্জাবতী পাতার ন্যায় মাথা নুয়ে গেল। বাবার প্রতি ভীষণ অভিমান জমল মনের গহীনে। সে তো স্বীকার করছে দোষ তার ও আছে, তাই বলে যে বেইমানি করেছে তাকে তো আর ছাড় দেওয়া যায় না। সুযোগ পেয়ে সুযোগের সৎ ব্যবহার করতে ভুললেন না সাহেলা চৌধুরী। দেখেছেন ভাই, মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি। কেমন করে নিজের বড় বোনের গায়ে হাত তুলল, আবার বড় বড় কথা বলছে। আপনার মেয়ের কত টাকা চাই? আমাদের বললে আমরা দিয়ে দিতাম। এভাবে কোনো সাহসে আমাদের বাড়ির বউয়ের শরীরে প্রহার করে। আপনি ও আপনার বাড়ির বউকে সঠিক শিক্ষা দিতে পারেননি। তা না হলে এভাবে ছোট বোনের টাকা চুরি করে নেয়। আমার মেয়েকে আমি কথা শোনাব, বাহিরের কাউকে কথা বলতে বলিনি আমি। এই পালিয়ে যাওয়া মেয়েকে নিয়ে এত অহংকার। না জানি কার সাথে কি করতে গিয়েছিল, আবার আপনাদের মুখ পোড়াতে আসছে। সাবধানে কথা বলবেন। আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলার অধিকার আমি আপনাকে দেইনি। আপনি নিজের চরিত্র দেখুন। অতীতের কাহিনী বলবো, কেঁচো খুঁজতে গিয়ে কেউটো বের না হয়ে আসে আবার। আপনার বাড়ির বউকে বলেন আমার মেয়ের টাকাগুলো যেন ফেরত দেয়। ফরিদ রহমানের কথায় সমস্ত মুখে আধার ঘনিয়ে আসে সাহেলা চৌধুরীর। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। বাক্রুদ্ধতা যেন তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলছে। প্রাপ্তি মুখটা ছোট করে নিজের কক্ষ থেকে টাকাগুলো বের করে নিয়ে আসল। সবার সামনে মাফ চেয়ে টাকাগুলো ফেরত দিল। মেহভিন ছাড় দিতে চায়নি। ফরিদ রহমান অজানা কারণে প্রাপ্তিতে শাস্তি দিতে নিষেধ করেছে। ভেতরটা তার ভয় কাবু হয়ে আসছে।
আধারকে বিদায় জানিয়ে প্রভাতের আলোয় আলোকিত হয়েছে সমস্ত ধরনী। কালকে মেহভিন মলিন মুখশ্রী নিয়ে বাসায় ফিরেছে। ক্রোধে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। নিজের ওপরে ভীষণ রাগ হচ্ছে, কেন সে এত বোকামি করল। কথায় থাকে না, কঠিন মুহূর্তে বুদ্ধি কাজে আসে না। সেই মুহূর্ত চলে যাবার পর হাজার রকমের বুদ্ধি বের হয়, কিন্তু তা অকেজো হয়ে যায়, কেন কাজেই আসে না। মেহভিনের সফলতার খবর পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে। সবাই প্রশংসা করছে। এমন সময় খবর আসলো, প্রাপ্ত ছাদ থেকে পড়ে গিয়েছে। অবস্থা খুব একটা ভালো না। আয়মানকে রাস্তার কিছু ছেলে ধরে মারছে। দুজনের অবস্থা খুব একটা ভালো না। এক রাতের ব্যবধানে এত কিছু হয়ে গেল। সবকিছুই কি কাল্পনিকভাবে হয়েছে, নাকি এর পেছনে কারো হাত আছে? কথাগুলো মেহভিনকে ভীষণ করে ভাবাচ্ছে। প্রাপ্তির জন্য এতটুকু ও মায়া লাগছে না। মেহভিনের বাবা প্রাপ্তির বাবার সাথে হসপিটালের চলে গিয়েছে। প্রাপ্তির মায়ের সাথে মেহভিনের আম্মু হাসপাতালে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেহভিনের সবকিছু বিষাদ লাগছে। সে বাসায় থেকে বের হয়ে গেল। প্রাপ্তি নামক অশান্তি তার জীবনের সব শান্তি কেড়ে নিয়েছে। এই মেয়েটাকেই সে নিজের চেয়েও বেশি ভালোবাসত, অথচ মেয়েটা তার প্রতি কতটা অবিচার করল। কথাগুলো ভাবতে ভাবতে মেইন রোডে চলছে আসছে মেহভিন। মাশরাফি স্কুল থেকে ছুটি নিয়ে বাসার দিকে আসছিল। তখনই চায়ের দোকানের সামনে হিমেলের সাথে দেখা। হিমেল হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। মাশরাফিকে দেখে সিগারেটটা মাশরাফির দিকে এগিয়ে দিল। মাশরাফি প্রথমে ভয় নাকচ করে দিল। সেদিনের মারের কথা মনে হলে এখনো দম বন্ধ হয়ে আসে। হিমেল অনেক করে বোঝানোর পরে নিতে রাজি হল। কাপা কাপা হাত বাড়াল সিগারেট হাতে নেওয়ার জন্য। আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে নিল। অথচ রাস্তার ওপাশে একজোড়া রক্তি মাখি যুগল তার দিকে দৃষ্টিপাত করে আছে, সেদিকেই তার নজর পড়েনি। আচমকা সেদিকে নজর যেতেই কলিজা শুকিয়ে আসল। মুনতাসিমের কিছু বলতে হল না, চোখের গরমেই কাবু হয়ে গেল মাশরাফি। দ্রুত স্থান ত্যাগ করল। মাশরাফি চলে যেতেই মুনতাসিম নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। চারিদিকে টুংটাং প্রতিধ্বনিত মুখরিত। এত কোলাহলের মধ্যে মেহভিন একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ খুঁজছে। মনের মধ্যে শান্তি নেই তার, অশান্ত হৃদয় নিয়ে ছুটে চলেছে অজানা গন্তব্যে। বাবা মা বাসায় আসলো তবে তার শান্তি মিলবে। বাবা কথা বলছে না। কথাটা স্মরণ হতেই বুকটা চিনচিন করে উঠল। অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে কখন যে রাস্তার মাঝে চলে আসছে, সেদিকে তার খেয়াল নেই। শত শত গাড়ির চলাচল চারদিকে। একটা গাড়ি মেহভিনের দিকে ধেয়ে আসছিল। তখনই কেউ একজন হাত ধরে সরিয়ে নিয়ে আসে। আকস্মিক ঘটনায় মেহভিন স্তব্ধ হয়ে গেল। পেছনে ফিরে চেনা মুখশ্রী দেখে স্বস্তির শ্বাস ছাড়ল মেহভিন। জামাই হারিয়ে গিয়েছে ম্যাডাম। এভাবে দেউলিয়া হয়ে রাস্তার মাঝে নেমে এসেছেন কেন? মনে খুব বেশি ব্যথা করছে? আমাকে বললেই পারতেন। আমি নিজ দায়িত্বে আপনার স্বামীকে আপনার হাতে তুলে দিতাম। মুনতাসিমের কথা রাগান্বিত হয়ে গেল মেহভিন। এই মানুষটা এতটা বেশি কথা বলে কেন? বেশি কথা বলা মানুষ তার একদম পছন্দ না। সে তাকে প্রাণে বাঁচিয়েছে বলে তাকে যা খুশি তাই বলবে। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। প্রাণে বাঁচিয়েছেন বলে নিজেকে কি মনে করেন? আমাকে যা খুশি তাই বলা যায়। বেশি কথা বলা মানুষ একদম পছন্দ না আমার। এরপরে আমার সামনে বেশি কথা বলার চেষ্টাও করবেন না। বেশি কথা বলা মানুষটা যখন চুপ হয়ে যাবে, সেই নীরবতাটা আপনি নিতে পারবেন না ম্যাডাম। নীরবতা বড্ড ভয়ঙ্কর। আপনার মানতে কষ্ট হবে। দম বন্ধ হয়ে আসবে। আগের মানুষটাকে ফিরে পেতে চাইবেন, কিন্তু শত চেষ্টা করে আগের রূপে ফেরাতে পারবেন না। মানুষ একবার পরিবর্তন হয়ে গেলে তার মনে জায়গা দখল করার মতো কঠিন কাজ ধরনীর বুকে নেই। আপনি কি বোঝাতে চাইছেন? সব কথা যদি সবাই সহজে বুঝে যেত, তাহলে হৃদয়টা জলে পুড়ে এতটা দগ্ধ হয়ে যেত না। বলতে না পারার আগুন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। হারিয়ে ফেলার ভয় সমস্ত শরীরকে কাবু করে ফেলছে। মেহভিন তাকিয়ে দেখল মুনতাসিম অদ্ভুতভাবে ঘামছে।
শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। শরীরের শিরা উপশিরা ভয় কাঁপছে। মানুষটার এত অস্থিরতা, ভয় হয়ে কাবু হয়ে আসা, তার সামনে এত কথা বলা। মানুষটার এই একটাই রূপ নাকি আরও কোনো রূপ আছে, যে রূপের কথা মানুষটা তার সামনে বলতে চাইছে না? আপনি এত ঘামছেন কেন? প্রচণ্ড গরম পড়েছে তাই। আপনার বাসা এখানে? আপনি কোথায় থাকেন? এদিকে কি করতে আসছেন? আমি পালিয়ে যাচ্ছি না। চাইলে আমাকে কোলে নিয়ে আপনার বাসায় যেতে পারেন। আমি আপনার কোলে বসে খেতে খেতে উত্তর দিব। মেহবিন নিজের ললাটে নিজেই প্রহার করল। একটা পাগলের সাথে কথা বলছে সে। এমন উল্টা পাল্টা কথা ছাড়া তার থেকে ভালো কিছুই আশা করা যাবে না। মেহবিনকে নীরব দেখে মুনতাসিম আবার বলে উঠল, যদি ও আপনার বয়সটা বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ানোর, কিন্তু আপনার তো বাচ্চা নেই, তাই আপনি চাইলে আমাকে কোলে নিয়ে ঘুরবার চেষ্টা করতে পারেন। আমি কিছু মনে করব না। আপনার মতো আস্ত একটা হাতিকে কোলে নিতে হলে আমাকে আবার জন্ম নিতে হবে। আমার ভুল হয়েছে আপনার সাথে কথা বলা, কেন যে বারবার আপনার সাথে আমার দেখা হয়। বিরক্ততে মুখশ্রী কুঁচকে এলো মেহবিনের। তখনই মাতাল করা সুগন্ধি এসে ঠেকল মেহবিনের নাকে। গন্ধটা তার পূর্ব পরিচিত, সে এই ফুলটা ভীষণ ভালোবাসে। ছোটবেলায় এই ফুলের জন্য কত শত পাগলামি করত। মেহবিনের ভাবনার মাঝেই মুনতাসিম শিউলি ফুলের মালা মেহবিনের সামনে ধরে বলল, ফুলের জন্য ফুল নিয়ে এসেছি, আপনার শিউলি ফুল ভালো লাগে। মেহবিন ফুল দেখে নিজেকে ধরে রাখতে পারল না। আবেগে উৎফুল্ল হয়ে গেল। চট করে মুনতাসিমের হাত থেকে শিউলি ফুলের মালাটা হাতে তুলে নিল। মেহবিনের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে মুনতাসিমের বুকটা প্রশান্তিতে ভয় গেল। তোলপাড় করা হৃদয়টা শান্ত নদীর ন্যায় স্থির হয়ে গেল। প্রেয়সীর মুখশ্রীতে একটুকরো হাসি তুলে দিতে পেরেছে, এটাই তার কাছে সবথেকে বড় পাওয়া। মনটা নিজের হয়ে অন্যের ভালো থাকার উপরে নিজের ভালো থাকা নির্ভর করে। মেহবিন মালাটা খোঁপায় পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মুনতাসিম মেহবিনের হাত থেকে মালাটা নিয়ে পরিয়ে দিল। মেয়েরা অল্পতেই খুশি, মেয়েদের খুশি করার বেশি কিছু লাগে না। আর সবচেয়ে যেটা পেলে খুশি হয়, সেটা হচ্ছে ফুল। যে মেয়ে ফুল ভালোবাসে না, সে মেয়ে কোনো মেয়েই না। মুনতাসিম মণিমুগ্ধকর হয়ে বলল, ফুলের সৌন্দর্য কেউ হারিয়ে মানিয়ে দিবে। আমার ব্যক্তিগত ফুল, ফুলের চেয়েও বেশি সুন্দর, আমার ব্যক্তিগত ফুল। অভিমান যেন শরীরের শিরায় উপশিরায় ঘুরে বেড়াচ্ছে। দিনের আলো বিদায় নিয়ে চারদিকে আধার ঘনিয়ে আসছে। মেহবিন নিজের কক্ষে কিছু একটা করছিল। রাতে খাবে না বলে দিয়েছে সে। মেয়ের অভিমানের ভাষা বুঝতে বাবার মন এতটুকু সময় নিল না। পরিস্থিতি আমাদের এমন বানিয়ে দেয়, যে সময়টাতে নিজের মেয়ের থেকে অন্যের মেয়েকে বেশি প্রাধান্য দিতে হয়। কাল কেউ সে নিরুপায় ছিল। মেয়ের ভালোর স্বার্থে মেয়েকে দমিয়ে রাখতে হয়েছে। বাবাদের অল্পতে মাথা গরম করতে নেই। তাদের প্রতিটি কথা বলার পেছনে একটি করে দায়িত্ব থাকে, তাই তাদের এক একটা কথা হিসাব করে বলতে হয়। বাবারা হুটহাট রাগ করতে জানে না, কিন্তু আগলে রাখার ব্যাপারে তাদের তুলনা হয় না। ফরিদ রহমান মেহবিনের কক্ষে আসল। মেয়ের পাশে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অভিমান তো আমার করার কথা। তুই আমার সম্মানের কথা না ভেবে পালিয়েছিস, আবার বিয়েও করেছিস। বাবা মায়ের কথা একটা বার ভাবলি না। আমাদের সাথে যোগাযোগ না করে তুই মস্ত বড় অন্যায় করেছিস। আমি প্রাপ্তিকে দোষ দিব না, আমি মনে করি দোষটা তোর। তুই নিজের বাবা মায়ের থেকে চাচাতো বোনকে বেশি বিশ্বাস করেছিস। আজ আমার সাথে এমন করছিস তো একদিন ঠিক বুঝবি বাবা কি জিনিস। আমি যদি একবার চোখ বন্ধ করি, তাহলে এখানে একটা দিন টিকতে পারবি না। দেখতে পাবি চেনা মানুষের অচেনা রূপ। সেসব সহ্য করতে পারবি না। তোর পছন্দের চিংড়ি মাছ নিয়ে আসছি, তুই খাসনি বলে আমরা সবাই না খেয়ে বসে আছি। তুই কি চাস আমি না খেয়ে নিদ্রা চলে যাই? বাবার কথায় বুকটা ভারী হয়ে এল। বুকটা খা খা করে উঠল। বাবা থাকবে না কথা ভাবতেই দম বন্ধ হয়ে আসছে।
বাবা নামক বৃক্ষের ছায়া মাথার ওপরে থেকে সরে গেলে মাথার ওপরের উত্তপ্ত সূর্য খানা সোজা মাথার মগজে এসে অবস্থা করবে। সে কি ব্যথা অসহনীয় যন্ত্রণা সহ্য করার মতো নয়। কথাগুলো কল্পনা করলেই সমস্ত শরীর কাটা দিয়ে উঠছে। সময় স্রোতের ন্যায় গড়িয়ে চলে যায়। দেখতে 7 দিন হয়ে গিয়েছে। মেহভিনকে নিতে গাড়ি আসছে। সময়ের সাথে তাল মিলিয়ে রৌদ্রের প্রখরতা দ্বিগুণভাবে বেড়ে চলেছে। মেহভিনের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফরিদ রহমান মেয়ের হাতে কিছু টাকা দিয়ে দিল। মেহভিন মুগ্ধ নয়নে বাবার দিকে দৃষ্টিপাত করে আছে। সত্যি বাবা চরিত্রটা অতুলনীয়। বাবার ব্যাখ্যা করতে গেলে শুরু হবে, কিন্তু শেষ হবে না। এতটাই সুন্দর বাবা নামক বটগাছের ছায়া। মেহভিন সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। রাইমা বেগম মেয়ের যাওয়ার দিকে দৃষ্টিপাত করে আছেন। রূপা আগেই বাসায় চলে আসছে। সকাল থেকে পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সে। মেহভিন একটু খুঁতখুঁতে ধরনের মেয়ে। তার সবকিছু পরিষ্কার চাই। রূপা সবে মাত্র বসেছিল, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। রূপার অনুভূতিরা আনন্দে মেতে উঠল। এই বুঝি আপা চলে এসেছে। কতদিন পর সে আপাকে দেখবে। মেহভিনকে না দেখলে রূপার মনের গহীনে অজানা বিষাদ এসে ধরা দেয়। দরজা খুলে মেহভিনকে দেখে আবেগে উৎফুল্ল হয়ে পড়ে রূপা। মেহভিনকে শক্ত করে আলিঙ্গন করে। রূপার পাগলামি দেখে মেহভিন হেসে দিল। রূপা, এবার ছাড়, বাহিরে থেকে এসেছি। রাস্তায় কত ধুলাবালির ছিল। আমাকে এখন স্পর্শ করিস না। আপা, আমার এসবই অভ্যাস আছে। আমার আপনাকে ছাড়া একদম ভালো লাগে না। আমার আপনি ছাড়া কে আছে বলেন? আমার পুরো ধরনীটাই হচ্ছে আপনি। আমার এক টুকরো আবেগ আপনি। আমার সুখ, শান্তি, ভালো থাকা, আমার আহ্লাদ করা, আমার শখ পূরণ করে দেওয়া, আমার সবকিছু শুধু আপনাকে ঘিরে। এত ভালোবাসা পাওয়ার পরে ভালোবাসার মানুষটিকে ছাড়া থাকা ভীষণ দুষ্কর আপা। হাস্যোজ্জ্বল মুখশ্রী খানা মুহূর্তের মধ্যে মলিনতায় ছেয়ে গেল। বিষাদগ্রস্ত হয়ে গেল চঞ্চল হৃদয়ে। সমস্ত আধার ঘনিয়ে ধরল মেতে ওঠা মস্তিষ্কের আনন্দগুলোকে। মেহভিন রূপার মলিন মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, এই যে বিষাদ রানী, আপনি মাঝে মাঝে বিষাদের শহরে হারিয়ে যান। মনকে এত বিষাদগ্রস্ত করে তুলছেন কেন? আমি কি বিষাদিত হবার মতো কোনো কাজ করেছি? মা অনেক খাবার পাঠিয়েছে, সেগুলো বের কর, আমি ফ্রেশ হয়ে এসে খাব। কথাগুলো বলেই চলে গেল মেহভিন। মা শব্দটা অতি আবেগের। মা শব্দটার মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই। যার মা নেই সে বুঝে ধরনীর বুকে টিকে থাকার কতটা কঠিন। রূপা যেন মেহভিনের মায়ের রান্না করা খাবারে নিজের মায়ের ভালোবাসার স্বাদ খুঁজে পেল। এই রান্নার মধ্যে মেয়ের জন্য মায়ের কত ভালোবাসা আছে ভাবতেই বুকটা খা খা করে উঠল। আজ যদি তার মা বেঁচে থাকত তাহলে তাকে ও এভাবে রান্না করে খাওয়াত। রূপার আখিযুগল অশ্রুতে ভেসে যাচ্ছে। মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে অন্যমনস্ক হয়ে গিয়েছে সেদিকে তার খেয়াল নেই। তখনই একটা হাত তার মুখের সামনে এক লোকমা খাবার ধরল। রূপার তড়িঘড়ি করে অশ্রুকণাগুলো মুছে নিল। মেহভিনকে দেখে কৃত্রিম হাসার চেষ্টা করল। তোর আপা আছে না? তোর আপা থাকতে তোকে একদম কষ্ট পেতে দিবে না। আমার ভুল হয়েছে। তোকে আমার সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি একটু ভয় ছিলাম, তাই তোকে রেখে গিয়েছিলাম। এরপরে যখন যাব তখন তোকে নিয়ে যাব। জানি মায়ের কথা স্মরণ করে কষ্ট পাচ্ছিস। আর কয়দিন পরে আমার মা আমার কাছে আসবে। আমার মা অনেক ভালো, জানিস। আমার মাকে নিজের মা মনে করবি। আমার অনেক কাজ আছে। কয়টা দিন অনেক ব্যস্ত থাকব। তোকে বলেছিলাম না, বেআইনিভাবে জমি নিজের নামে নিতে চাইছে। শুধুমাত্র আমার একটা সাইনের জন্য পারছে না। সে আমার ওপরে খুব রাগান্বিত হয়ে আছে, বুঝছিস। যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। বাসা থেকে একা একা বের হবি না। কিছু লাগলে দারোয়ানকে বলবি। কাউকে না পেলে আমাকে কল দিবি। আমি আসার সময় নিয়ে আসব। আর বেশি কথা বলিস না।
চুপচাপ খেয়ে নিয়ে আমার একটু বিশ্রামের প্রয়োজন আছে। মেহভিনের কথা শেষ হবার সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেল পরিবেশ। মেহভিন নিজে একবার খাচ্ছে, আরেকটা রূপাকে খাইয়ে দিচ্ছে। এজন্য মেহভিনকে রূপা এতটা ভালোবাসে। মেয়েটা এতটা দায়িত্ববান আর যত্নশীল যা দেখে রূপা প্রতিবারই মুগ্ধ হয়। মানুষটার প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে। এই মানুষটা যদি তার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে কিভাবে সমাজের বুকে সাহস নিয়ে বেঁচে থাকবে? সবাই তাকে ছিঁড়ে খাওয়ার জন্য শেয়াল কুকুরের মতো ওত পেতে থাকবে। মেহভিন ল্যাপটপ নিয়ে বসেছিল। তখনই রূপা এসে জানান দিল, জুনায়েদ খান এসেছেন। মুহূর্তের মধ্যে মেহভিনের মুখশ্রী বিরক্তিতে কুঁচকে এল। এই লোকটা বাসা পর্যন্ত চলে আসছে। মেহভিন ভদ্রতা সুলভ রূপাকে নাস্তা নিয়ে আসতে বলল। রূপা চাসহ আরও বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে এসে সামনে হাজির হল। জুনায়েদ খান বিরক্তি মাখা হাসি দিয়ে বলল, আমার কথা কি ভুলে গিয়েছেন ম্যাডাম? কতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। এই 7টা দিন পাগলের মতো অফিসে গিয়ে আপনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। এভাবে না বলে কোথায় চলে গিয়েছিলেন? আমি কোথায় যাব না যাব সেটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিশ্চয়ই আপনাকে বলে যেতে হবে না। আপনি এখানে কি কাজে আসছেন, সেই আলোচনায় আসা যাক। আমার বেশি কিছু চাই না ম্যাডাম, আপনি শুধু দলিলটাই সাইন করে দিবেন। কয়েক সেকেন্ডের ব্যাপার ম্যাডাম, আপনি সাইন করে দিল, আপনিও মুক্ত আর আমিও খুশি। দেখুন জুনায়েদ, আমি আপনাকে আগেও বলেছি, আজকে আবারও বলছি, আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব নয়। আমি মেহভিন কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আর এই দেহে প্রাণ থাকা অবস্থায় করবও না। এটা সব সময় মাথায় রাখবেন। আপনি এবার আমার সামনে থেকে চলে যেতে পারেন। আমি জানতাম সোজা কথা শোনার মতো মানুষ আপনি না, তাই আমি আপনাকে রাজি করানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি, যেটা দেখলেই আপনার মস্তিষ্ক সচল হয়ে যাবে, আর বুদ্ধিমানের মতো আপনি সাইন করে দিবেন। কথাগুলো বলে বিলম্ব করল না জুনায়েদ খান। সে একটা টাকার ব্যাগ রাখল মেহভিনের সামনে। টাকাগুলো দেখে মেহভিন ক্রোধের শেষ পর্যায়ে পৌঁছে গেল। 2 হাত মুষ্টিবদ্ধ করে ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। জুনায়েদ বিশ্রী হেসে জবাব দিল, এবার নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। এখানে একদম 50 লক্ষ টাকা আছে। আপনি যদি চান তাহলে আপনাকে আরও টাকা দিতে রাজি আছি। আপনি শুধু সাইনটা করে দিন ম্যাডাম, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। খোঁজ নিয়ে জেনেছি আপনার অর্থসম্পদের অভাব নেই। এত অর্থ সম্পদ থাকার পরেও অন্যের জিনিসের প্রতি এত লোভ লালসা কেন? আমাকে জবাব দিন জুনায়েদ খান। সুস্থ অবস্থায় যদি থাকতে চান তাহলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যান। আপনি 50 লক্ষ কেন 5 কোটি টাকা দিলেও আমি সাইন করব না। এখনই যদি আমার সামনে থেকে চলে না যান, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেহভিনের কথা শেষ হবার সাথে সাথে জুনায়েদ খান মেহভিনের পা জড়িয়ে ধরল। সাইন করার জন্য অনুরোধ করতে লাগল। মন গলল না মেহভিনের। সে দারোয়ানকে ডেকে জুনায়েদকে বাসা থেকে বের করে দিল। চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। জুনায়েদ অশ্রুসিক্ত নয়নে মেহভিনের বাসার দিকে তাকিয়ে আছে। বুকটা তার খা খা করছে। মেহভিনের প্রতি ক্ষোভ জমেছে মনে। সে মেহভিনের শেষ দেখে ছাড়বে। কাউকে একটা কল দিয়ে কিছু একটা বলল জুনায়েদ। ওপর পাশ থেকে হাসির শব্দে মুখরিত হয়ে গেল চারপাশ। মেহভিনের ছবির সামনে দাঁড়িয়ে আছে একটা যুবক। চোখে তার শত জনমের ব্যথা। বুকে জমে আছে টুকরো হয়ে যাওয়া হাজারো স্বপ্ন। এলোমেলো কেশগুলো বিরতিহীনভাবে উড়ে চলেছে। ফুলের মতো চেহারাটা আজ নেশায় জর্জরিত হয়ে নষ্ট হয়ে গিয়েছে। মুখশ্রীতে সবসময় হিংস্রতার প্রকাশ পায়। আখিযুগল রক্তিম বর্ণ হয়ে আছে। মনটা ভালো নেই। যে মানুষগুলো মনে থাকে সেই মানুষগুলোই মনে আঘাত করে। যুবকটি মেহভিনের ছবির দিকে হিংস্র নয়নে তাকিয়ে আছে।
চোয়াল শক্ত হয়ে এল যুবকের। সে ছবির দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার জ্বালিয়ে দেওয়া আগুনে আমি যেমন জলে পুড়ে দগ্ধ হচ্ছে যাচ্ছি মেহভিন, ঠিক এমন করেই তোমার জীবনটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব মেহভিন। আমার আখিযুগলের দিকে কখনো চেয়েছ? যদি চাইতে তাহলে দেখতে এই চোখ কতটা তৃষ্ণা জমে আছে। তোমাকে দেখার তৃষ্ণা। তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমি কতটা আকুল হয়ে থাকতাম। একটু দেখার জন্য কতটা ছটফট করতাম। ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে বানিয়েছ চরিত্রহীন। আদরের ছেলেটাকে হতে হয়েছে বাড়ি ছাড়া। আমার প্রতিটি কষ্টের প্রতিশোধ আমি নিব মেহভিন। তোমার জীবনটা নরক বানিয়ে ফেলব। তুমি তিলে তিলে শেষ হয়ে যাবার জন্য প্রস্তুত হও। আমি আসছি। প্রাকৃতিক শীতল বাতাস এসে মেহভিনের শরীর স্পর্শ করে যাচ্ছে। মেহভিন এক কাপ কফি নিয়ে বেলকনিতে আসল। কিরণ ছড়িয়ে দেওয়া চাঁদটাকে গ্রাস করে নিয়েছে এক টুকরো কালো মেঘের দল। মেহভিন আখি যুগল বন্ধ করে বাস্তের আলিঙ্গন অনুভব করছে। তখনই দক্ষিণ পাশে থেকে ডাক দেয়, একা একা কফি খাচ্ছেন ম্যাডাম? আমার মতো কফি খেতে চান? জি। তাহলে নিজের বাসায় বানিয়ে খান। কথাগুলো বলেই হাসজ্জ্বল মুখশ্রী খানা আড়াল করে নিল। মুনতাসিম হতভম্ব হয়ে মেহভিনের দিকে দৃষ্টিপাত করে আছে। আর মনে মনে বলছে, আচ্ছা বজ্জাত মেয়ে তো। কোথায় সে ভাবল মেহভিন তাকে কফির নিমন্ত্রণ করবে, তা না করে উল্টো অপমান করে দিল। মুহূর্তের মধ্যে মুনতাসিমের মুখটা থমথমে হয়ে গেল, যেন রজনীর সব আধার তার মুখশ্রীতে ঘনিয়ে আসছে। মুনতাসিমকে নীরব হয়ে যেতে দেখে মেহভিন উৎসুক দৃষ্টিতে মুনতাসিমের দিকে আর চোখে তাকাল। মুনতাসিমকে মুখটা গম্ভীর করে রাখতে দেখে মেহভিন বলল, আপনি রাগ করলেন? আমার আবার রাগ আছে। তাহলে চুপ হয়ে গেলেন যে? আপনাকে বলবো কেন? সেটাই তো আমাকে বলবেন কেন? কথাগুলো বলেই মেহভিন কক্ষের মধ্যে চলে আসল। হঠাৎ মেহভিনের মনটা খারাপ হয়ে গেল। বিষাদ এসে ক্ষণে ক্ষণে রাজত্ব চালাতে লাগল। একটু পরেই দরজায় কলিং বেল বেজে উঠল। রূপা টিভি দেখছিল, তার কাজে ব্যাঘাত ঘটায় বিরক্ততে মুখশ্রী কুঁচকে গেল। দরজা খুলে মুনতাসিমকে দেখে মুখটা গম্ভীর করে ফেলল। কিছুটা থমথমে কণ্ঠে জবাব দিল, এত রাতে আপনার কি চাই? আজকে আবার আপনার কি ফুরিয়ে গিয়েছে? রূপার কথায় মুনতাসিমের চোয়াল শক্ত হয়ে এল। মেয়েটার বেশি কথা বলাই মুনতাসিম সহ্য করতে পারে না। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় মেতে উঠেছে। বুকে ভরা হাহাকার আর অস্থিরতা নিয়ে বলল, তোমার আপাকে ডেকে নিয়ে আসো। এতরাতে আপাকে ডাকা যাবে না। আপা আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। শুনো মেয়ে, যা বলছি তাই কর। আমার কথা না শুনলে ফলাফল ভালো হবে না বলে দিলাম। আপনার কথা না শুনলে কি করবেন আপনি? রূপার এক একটা কথা মুনতাসিমের হৃদয় কাটার মতো বিঁধছে। প্রেয়সীর রাগ ভেতরটা ছারখার করে দিচ্ছে। প্রেয়সীর মলিন মুখখানা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা দেয়। মুনতাসিম নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজের হাত দেওয়ালের সাথে বাড়ি মারল। মুনতাসিমের ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। মুনতাসিমের ভয়ঙ্কর রূপের সাথে পরিচিত হয়ে রূপার অন্তর আত্মা কেঁপে উঠল। থরথর করে কাঁপছে রূপা। শান্ত কণ্ঠে কথা বলা মানুষটার হঠাৎ করে কি হল? মুনতাসিম পর পর আরও 4টে বাড়ি মারল। তা দেখে রূপা দৌড়ে মেহভিনের কক্ষে গেল। মেহভিনকে সবকিছু খুলে বললে মেহভিন রাগান্বিত হয়ে ছুটে এল। ড্রয়িং রুমে এসে স্তব্ধ হয়ে গেল। মুনতাসিম শান্ত নদীর ন্যায় সোফায় বসে আছে। মেহভিন রূপার দিকে দৃষ্টিপাত করল। রূপার চোখে মুখে ভয়ের ছাপ এখনো স্পষ্ট। রূপার ভয়ার্ত চেহারা বলে দিচ্ছে রূপা মিথ্যা কথা বলেনি। কিন্তু মুনতাসিমের এমন শান্ত হয়ে থাকাটা অন্য কথা বলছে। আপনি নাকি নিজের হাতে প্রহার করছেন? মেহভিনের কথায় বুকটা শীতল হল। মস্তিষ্ক সজাগ হল। মনের গহীনে থেকে কিছু শব্দ ভেসে এল। ভুল জায়গায় এসে ভুল কাজ করে ফেলছিস মুনতাসিম। একদিন তোর এই বিশ্রী রাগ আর রাগের মাথায় করা জঘন্য ব্যবহার কারণে তুই তোর সবকিছু হারিয়ে ফেলবি।
কি এমন ক্ষতি হতো যদি নিজের রাগটা নিয়ন্ত্রণ করা শিখে নিতি। মুনতাসিম সত্য আড়াল করে গেল না। সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, জি, আমি নিজেকে প্রহার করেছি। কেন করেছেন? আপনার বোনকে আমি বললাম আপনাকে ডেকে দিতে, কিন্তু সে আমার মুখে মুখে তর্ক করছিল। সেটা আমি সহ্য করতে পারছিলাম না। কেউ আমাকে রাগিয়ে দিল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অন্যের ক্ষতি কখনোই আমার দ্বারা সম্ভব নয়। সেজন্য নিজের ক্ষতি করে রাগ নিয়ন্ত্রণ করি। মেহবিন বিস্ময় নয়নে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মানুষটা কিন্তু অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। কি সুন্দর রূপাকে তার বোন বলে সম্বোধন করল। তার জায়গায় হলে অন্য কেউ ঠিক কাজের মেয়ে উল্লেখ করত। আমরা রাগে বশীভূত হয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করি, আর মুনতাসিম অন্যের ক্ষতি করবে না বলে সে নিজের ক্ষতি নিজে করে। মানুষটাকে বাহবা না দিয়ে পারছে না মেহবিন। সে মানুষটা রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, তার মতো অসাধারণ ব্যক্তিত্বের মানুষ দুটো নেই। মুনতাসিমের ব্যবহারে মেহবিন মুগ্ধ হয়ে গেল, কিন্তু তা বাহিরে প্রকাশ করল না। সে গম্ভীর মুখশ্রী করে জবাব দিল, এত রাতে আমাকে আপনার কিসের জন্য প্রয়োজন? আপনি কি আমার ওপরে রাগ করছেন? আপনি কি আমার ভালোবাসার মানুষ? মানে, মানুষ যাকে ভালোবাসে তার ওপরে রাগ করে। আপনি কি আমার ভালোবাসার মানুষ যে আমি আপনার ওপরে রাগ করতে যাব? এভাবে যখন তখন আমাদের বাসায় আসবেন না। আমরা দুজন মেয়ে একসাথে বাসায় থাকি। রাতের বেলায় একটা পুরুষ মানুষ আসাটা সবাই সহজভাবে নিবে না। আপনার কোনো প্রয়োজন থাকলে সকালে আসবেন। এভাবে কথা বলছেন কেন আমার সাথে? আপনি সত্যি আমার ওপরে রাগ করেছেন। আপনি অনুগ্রহ করে আমার ওপর রাগ করে থাকবেন না। আপনি রাগ করে থাকলে আমি ভেতর থেকে জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাব। এভাবে অপরাধের আগুনের জ্বালিয়ে পুড়িয়ে মারবেন না। আপনার রাগ আমাকে ভীষণভাবে পোড়ায়। আমার বুকের কাছে এসে কান পেতে দেখুন। আপনার রাগ দেখে বুকটা কেমন অস্থির হয়ে উঠেছে। ভীষণ যন্ত্রণা করছে। বুকের বা পাশে চিনচিন করে ব্যথা করছে। অদ্ভুতভাবে মুনতাসিমের প্রতি মেহবিনের মনের গহীনে মায়া কাজ করতে লাগল। মানুষটার কথার মধ্যে জাদু আছে। প্রতিটি কথায় কেমন আসক্ত হয়ে পড়ছে মেহবিন। নেশার থেকেও বেশি ভয়ঙ্কর মানুষটার কথা। পাথরের ন্যায় কঠিন হৃদয়টা কোমল হতে শুরু করছে। মানুষটার কথাগুলো তাকে খুব করে টানছে। এই প্রথম কেউ মেহবিনের রাগকে এতটা প্রাধান্য দিল। সে তো সাধারণ একটা মানুষ। তার রাগকে এত অসাধারণ ভেবে কঠিনভাবে নেওয়ার কি আছে? আশ্চর্য! আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমার রাগ আপনাকে কেন পোড়াতে যাবে? আমি আপনার জীবনের তেমন গুরুত্বপূর্ণ কেউ নই। মেহবিনের কথায় হালকা হাসল মুনতাসিম। মেহবিন আরেক দফা মুগ্ধ হল। পুরুষ মানুষের হাসি বুঝি এত সুন্দর হয়? কই আগে কখনো কাউকে গভীরভাবে এতটা পর্যবেক্ষণ করেনি। তবে আজ তাহলে এই মানুষটাকে এতটা মুগ্ধ হয়ে কেন দেখছে সে? মানুষটা হাসলে ভীষণ সুন্দর লাগে। মানুষটা হাসলে তার সাথে পুরো ধরনই হাসে। মানুষকে আগে কখনো হাসতে দেখেনি সে। অদ্ভুত অনুভূতি কাজ করছে মেহবিনের সমস্ত শরীরে। আনন্দ লাগছে ভীষণ মানুষটার বিরক্ত করা। সারাক্ষণ ঝালানো তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মেহবিনের এক টুকরো সুখের মাঝে মুহূর্তের মধ্যে বিষাদ নেমে এলো। আসলো কেউ আমার ওপরে রাগ করে থাকলে আমার ভেতরে খুব লাগা কাজ করে। আমি সেটা সহ্য করতে পারি না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এই একই কাজ করতাম। তখন আমি মজা করেছি। আমার কথায় দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মেহবিনের মুখশ্রীতে দেখা গেল হতাশার ছায়া। সে কি ভেবেছিল আর কি হল? মনটা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল। এতক্ষণ সামান্য অভিমান হয়েছিল, এখন সত্যি সত্যি রাগ হয়ে গিয়েছে। মেহবিন রাগ করিনি বলেই নিজের কক্ষ চলে গেল। মুনতাসিম আচমকা একা একা হাসতে হাসতে চলে গেল। রূপা বোকার মতো দুজনের কাণ্ড দেখে ভাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় রাত 12:30 ছুঁই ছুঁই। আয়মান আর প্রাপ্তি ড্রয়িং রুমে বসে আছে। হয়তো নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করছে।
অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। প্রাপ্তি কেমন ছটফট করছে। আয়মানও অস্থির হয়ে উঠেছে। দুজন এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেনি। সবকিছুর জন্য প্রাপ্তি মুনতাসিমকে দায়ী করেছে। কিন্তু আয়মানসহ পরিবারের সকলে মানতে নারাজ যে মুনতাসিম এমন জঘন্যতম কাজ করতেই পারে না। বাড়ির ছেলে হয়ে নিজের বাড়ির ছেলে আর বউকে আহত করবে, এমন মন মানসিকতা মুনতাসিমের নেই। কিন্তু প্রাপ্তি কেন জানি মনে হয় এই যে তারা ব্যথা পেয়েছে সেটা মুনতাসিমই করিয়েছে। এই এলাকায় কার এত বড় সাহস যে চৌধুরী বাড়ির ছেলের গায়ে হাত দিবে। সবকিছু মিলিয়ে এক করতে পারলেও প্রমাণের অভাবে মুনতাসিমকে দোষী প্রমাণ করতে পারছে না। রাতের শেষ প্রহর চলে এসেছে। তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। প্রাপ্তি ধরফরিয়ে উঠে বসল। আয়মান ও সজাগ হল। প্রাপ্তি গিয়ে দরজা খুলে নির্দিষ্ট মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে মানুষটাকে আলিঙ্গন করল। দুজনের চোখেই অশ্রুকণায় যেন শত বছরের ভালোবাসা জমে আছে। মানুষটাকে পেয়ে প্রাপ্তি খুশির শেষ নেই। আহ্লাদে আটখানা হয়ে গিয়েছে প্রাপ্তি। ভাই বোনের মিলন দৃশ্য দেখে আয়মানের বুকটাও প্রশান্তিতে ভরে উঠল। মেয়েটা যতই খারাপ হোক এ বাড়িতে আসার পর থেকে মানুষের অবহেলা আর লাঞ্ছনা পেতে পেতেই দিন গিয়েছে বেশি। কথার আঘাতে হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন। নিজের প্রিয়তমার মুখশ্রীতে এক টুকরো হাসি তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছে আয়মান। তোমাকে কতদিন পর দেখলাম ভাইয়া। আমি তোমাকে আর বিদেশে যেতে দিব না। বাবা মায়ের কাছে তোমাকে যেতে হবে না। তুমি সব সময় আমার কাছে থাকবে। তোমাকে আমি আমার চোখের সাথে সব সময় দেখতে চাই। তোমার মতো করে আমাকে কেউ বুঝে না ভাইয়া। আমাকে আর একা করে দিয়ে চলে যেও না। তুমি আমার শক্তি ভাইয়া। আমার একমাত্র ভরসা তুমি। কাঁদছিস কেন বোন? তোর ভাই তোর কাছে চলে আসছে। আমার এই দেহে রক্ত থাকা অবস্থায় তোকে আর কষ্ট পেতে দিব না। আমি জানি আব্বু আম্মু আমার ওপরে কি কারণে রাগ করে আছে। আমি মেহবিনের সাথে যে কাজটা করেছি তা সত্যি অত্যন্ত জঘন্যতম কাজ। জানি না কোনো মুখ নিয়ে মেহবিনের সামনে যাব। তবুও মেহবিনের থেকে আমার ক্ষমা চাওয়া উচিত। চাচা চাচি আমাকে হয়তো আর আগের মতো ভালো চোখে দেখে না। কিন্তু এবার আমি যোগ্য হয়ে এসেছি। আমি যে অন্যায় করেছি মেহবিনকে বিয়ে করে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করব। ভাইয়ের কথায় জ্বলে উঠল প্রাপ্তি। বিস্ময় নয়নে ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে আছে। বিদেশ থেকে এসে তার ভাইয়ার মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি চাচা চাচি ফোন দিয়ে তার ভাইয়ের মস্তিষ্ক সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলছে। তার ভাই দেশে আসার পরেও ঠিক ছিল। হঠাৎ করে তার কি এমন হয়ে গেল যে সে মেহবিনের মতো মেয়েকে বিয়ে করবে? সে থাকতে এটা কখনোই হতে দিবে না। প্রাপ্তির সমস্ত মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। আয়মান ও মুখটা গম্ভীর করে ফেলল। মুহূর্তের মধ্যে পরিবেশটা শীতল হয়ে উঠল। নিস্তব্ধতার রেশ চারিদিকে ঘিরে ধরেছে। পিনপতন নীরবতা চলছিল। এমন সময় খট করে আওয়াজ হল। কোলাহলে পরিপূর্ণ পরিবেশ। সরকারি হাসপাতালে শত শত রোগীদের আনাগোনা। প্রতিটি মানুষই সুস্থভাবে শান্তিতে বাঁচতে চায়। অসুস্থ জীবন কাটাতে বা পছন্দ করে। অসুস্থতা মানুষের মনকে করে বিষাদগ্রস্ত। বিষণ্ণতা নিয়ে পড়ে থাকতে হয় হাসপাতালের বেডে। আত্মীয় স্বজদের মাঝে বিষাদের আহাজারি। সব ভালোর মধ্যেই খারাপ লুকিয়ে থাকে। মানুষ অভাবের তাগিদেই সরকারি হাসপাতালে আসে। আমার মাকে কাল রাতে স্যালাইন করার কথা ছিল। আপনারা এখনো স্যালাইন করেন নাই কেন? আপনাকে কাল রাতেই বলেছি আমাদের এখানে স্যালাইন শেষ হয়ে গিয়েছে। আপনি বাজার থেকে স্যালাইন কিনে নিয়ে আসুন। আপনি মিথ্যা কথা বলছেন কেন? সরকার তো ঠিকই ঔষধ, রোগীদের বেড, যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দেয়। কালকেই গাড়ি এসে স্যালাইন দিয়ে গেল। এক রাতের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। মানুষের জীবন নিয়েও আপনাদের দুর্নীতি করতে হয়। আমি কিন্তু আপনাদের নামে বিচার দিব। তখন বুঝতে পারবেন মাসে কয়দিন যায় আর দিনে কয়দিন যায়। টাকা দিয়ে স্যালাইন কেনার জন্য তো সরকারি হাসপাতালে আসি নাই।
কাল রাত থেকে বেশি কথা বলছেন। আপনার গলায় এত জোর আছে। আপনি আপনার মাকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা করালেই পারেন। স্যালাইন নাই মানে স্যালাইন নাই। বেশি সমস্যা সৃষ্টি করার চেষ্টা করলে আপনার মুখ বন্ধ করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কথাগুলো বলেই নার্স চলে গেল। আরিফ তার অসুস্থ মাকে নিয়ে চিকিৎসা করাতে সরকারি হাসপাতালে এসেছিল। কালকে সে নিজের চোখে দেখেছে। ঔষধের গাড়ি এসে সবকিছু দিয়ে গিয়েছে। রোগীদের জন্য কতগুলো নতুন বেডও নিয়ে এসেছিল। এরা এক রাতের মধ্যে সবকিছু কোথায় গায়েব করে দিল। সরকার তো ঠিকই তার দায়িত্ব পালন করছে। রোগীদের জন্য যা যা প্রয়োজন সবকিছু পাঠিয়ে দিচ্ছে। আর এরা সরকারের দেওয়া জিনিস রোগীদের না দিয়ে নিজেরা আত্মসাৎ করে খাচ্ছে। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারল না আরিফ। সে জীবনের মায়া করে না। আজ গরিব ঘরে জন্ম নিয়েছে বলেই সরকার হাসপাতালে এসেছিল। বড়লোক হলে নিশ্চয়ই মাকে বড় কোনো প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা করাত। দুদিন পরে ঝড়ের গতিতে মেহবিন আসলো হাসপাতালের সামনে। সে বিলম্ব করল না, দ্রুত গাড়ি থেকে নেমে হাসপাতালের সামনের বড় দোকানটায় চলে গেল। ম্যাজিস্ট্রেটকে দেখেই ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায় ইব্রাহিমের। ভয় পুরো শরীর অবশ হয়ে আসছে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। বুদ্ধিরা জোট বেঁধে পালিয়েছে। শরীর রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মেহবিন গাড়ি থেকে নেমে দোকানদার ইব্রাহিমকে ঔষধ দেখাতে বলল। মেহবিন ও তার সহযোগীকে একটা একটা করে ঔষধ বের করে দেখাতে লাগল। আশেপাশে বাজারের মধ্যে কানাকানি হয়ে গেল। বাজারের মধ্যে ম্যাজিস্ট্রেট প্রবেশ করছে। দুই একজন বাদে সবাই দোকান বন্ধ করে পালিয়ে চলে গেল। আমরা খবর পেয়েছি আপনারা বেআইনিভাবে ঔষধ বিক্রি করেন। আপনার দোকানের সব ঔষধ আমাদের দেখাবেন। কোনো রকম চালাকি করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে আগেই স্বীকার করে নিন। আমরা আপনার বিষয়টা ভেবে দেখব। মেহবিনের কথায় ভেতরটা ভয় কাবু হয়ে আসলো ইব্রাহিমের। তবুও সে নিজেকে স্বাভাবিক রেখে গাছাড়া জবাব দিল। আপনি আমার পুরো দোকান চেক করে দেখতে পারেন ম্যাডাম। আমি আপনাকে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি আমার দোকানে ভেজাল মেশানো কোনো কিছুই পাবেন না। সেটা আপনি বললেও আপনার দোকান আমরা তল্লাশি নিব, না বললেও নিব। আপনি দোকানের প্রবেশ দরজা খুলে দিন। আমার লোক গিয়ে তল্লাশি করবে। মেহবিনের কথা শেষ হবার সাথে সাথে অস্থির হয়ে উঠল ইব্রাহিম। ফ্যানের নিচে থেকে ও তরতর করে ঘামছে। ইব্রাহিমকে বিলম্ব করতে দেখে মেহবিন কঠিন কণ্ঠে দরজা খুলতে বলল। ইব্রাহিম দ্রুত দরজা খুলে দিল। ভেতরে তল্লাশি চলছে। ইব্রাহিম মেহবিনকে ঔষধ দেখাচ্ছে। মেহবিন কয়টা ঔষধের মধ্যে ভেজাল দেখতে পেল। বেশিরভাগ ঔষধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেগুলো তারা নিজেদের মতো সিল বসিয়ে নতুন বলে বিক্রি করছে। তখনই মেহবিনের সহযোগী বলল, ম্যাডাম, ঔষধের দোকানের পেছনে গুপ্ত দরজার সন্ধান পেয়েছি। তালা লাগানো আছে। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই ইব্রাহিমের চোখে মুখে ভয়ের ছাপ স্পর্শ হয়ে উঠল। সে দ্রুত পালানোর চেষ্টা করতে চাইছে, কিন্তু তার পথ সবদিকে বন্ধ। মেহবিন তাকে নিয়েই গুপ্ত দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সেখানে বিভিন্ন রকমের ঔষধ দেখতে পেল। সেগুলো মূলত সরকারি হাসপাতালের রোগীদের তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তারা বেআইনিভাবে রোগীদের হোক বিক্রি করে খাচ্ছে। মেহবিন হাতের কাছে কিছু পাতা দেখতে পেল। সেখানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য দেখতে পেল। মেহবিন গম্ভীর মুখশ্রী করে বলল, গাঁজা কে খায়? ম্যাডাম, আমি জানি না। হাসপাতাল থেকে 3 দিন আগে আমাকে যেসব ঔষধ দিয়ে গিয়েছিল সেগুলো এখানে রেখেছি। এসব মাদকদ্রব্য কোথায় থেকে আসলোও জানি না। আমাকে আপনার ছোট বাচ্চা মনে হয়। আপনারা রীতিমতো রোগীদের জীবন নিয়ে খেলা করছেন। সরকারের নাম খারাপ করছেন। এভাবে জনগণকে হুমকির মুখে ফেলে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আপনারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেন বিক্রি করছেন? আপনারা জানেন এসব ঔষধ সেবনের ফলে রোগী মৃত্যু ঘটতে পারে। আপনাদের কোনো ধারণা আছে
সামান্য কয়েকটা টাকার জন্য আপনার কতটা নিকৃষ্টতম কাজ করছেন। সত্যি করে বলুন, এসব মাদক কে সেবন করে? সরকারি ঔষধগুলো কে দিয়ে গিয়েছে আপনাকে? মুখ খুলুন বলছি। আমি রেগে গেলে আপনার এমন অবস্থা করব। সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না। মেহবিনের কথায় কেঁপে উঠল চারপাশ। শীতল হয়ে গেল পরিবেশ। আশেপাশে মানুষ জড়ো হয়ে গিয়েছে। 2 ঘন্টা ধরে তল্লাশি নিয়েছে তারা। ইব্রাহিম আর বাকরুদ্ধ থাকতে পারল না। সবকিছু বলতে শুরু করল। আমার ভুল হয়ে গিয়েছে ম্যাডাম। আমাকে মাফ করে দিন। আমাকে একটা সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো বেআইনিভাবে ঔষধ বিক্রি করব না। সব সময় সৎ পথে চলব। শেষবারের মতো একটা সুযোগ দিন ম্যাডাম। মাদকদ্রব্য আমি সেবন করি। আমি নেশায় আসক্ত ম্যাডাম। মেহবিনের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠেছে। রাগে পুরো শরীর কাঁপছে। আমরা মানুষই মানুষের শত্রু। মেহবিন বের হয়ে আসতে চাইলে ইব্রাহিম মেহবিনের পায়ের কাছে বসে যায়। সবাই তাকিয়ে দেখছে আর হাসছে। মেহবিন বাহিরে বের হয়ে সহযোগীকে উদ্দেশ্য করে বলল, তার 2 লক্ষ টাকা জরিমানা ধরুন আর 6 মাসের জন্য দোকানটাকে সিল করে দিন। 6 মাসের মধ্যে দোকানের আশেপাশে কেউ যেন না আসে। কথাগুলো শেষ হবার সাথে সাথে গাড়িতে গিয়ে বসল। ভেজাল মেশানো ঔষধগুলো বাহিরে নিয়ে আসা হয়েছে। পুলিশ এসে ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেল। যে নার্সটা আরিফের সাথে বাজে ব্যবহার করেছিল, তাকেও মহিলা পুলিশের সাথে দেখা গেল। মেহবিন অপেক্ষা না করে বাজারের মধ্যে দিয়ে চলে গেল। মেহবিনের রণচণ্ডী মুখশ্রী কারো হৃদয়ে ঝড় তুলে দিয়েছে। এত ভিড়ের মাঝে আখিজুগুল মেহবিনেতে আটকে গিয়েছে। সে মেহবিনকে চিনে না। তার হৃদয় বলছে এই রমণীকে তার চাই। তার হৃদয়ের রানী হিসেবে মেহবিনকে চাই। সে মেহবিনকে অনুসরণ করতে লাগল। খা খা রৌদ্রের মধ্যে মেহবিন বেরিয়েছিল। বাসার বাজার নেই বললেই চলে। বাজার করার জন্য নেমেছিল। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে। মেজাজ বিগড়ে আছে তার। তখনই মেহবিনের পাশে এসে দাঁড়াল মুনতাসিম। মুনতাসিমকে দেখেই অদ্ভুতভাবে মেহবিনের উত্তপ্ত হৃদয়টা শীতল হয়ে গেল। সমস্ত বিরক্তি হাওয়ায় মিলিয়ে গেল। মানুষটাকে বোধহয় আল্লাহ তাআলা মুগ্ধতা দিয়ে তৈরি করেছে। মানুষটা তার কাছে আসলো এই চারিত্রিকে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। অনুভূতিরা আনন্দে মেতে উঠেছে। বিষাদগ্রস্ত মনটা মুহূর্তের মধ্যে ফুরফুরে হয়ে গেল। মেহবিনকে বাজারের ব্যাগ হাতে নিতে দেখে বলল, আমি থাকতে আপনি এত কষ্ট করছেন কেন ম্যাডাম? এই কথাটার মধ্যে একটা অন্যরকম জাদু ছিল। কথাটা কর্ণকুহরে আসতেই হৃদয়ের গহীনে প্রশান্তি দোল খেলে গেল। কত সুন্দর বাক্য, আমি থাকতে কষ্ট করছেন কেন ম্যাডাম? যত দিন যাচ্ছে মানুষটার প্রতি ততই মুগ্ধ হচ্ছে মেহবিন। চাইলেও এই মানুষটার সামনে সে রাগ করতে পারে না। রাগগুলো যেন আপোষ মেনে নিয়েছে। তারা কিছুতেই এই মানুষটাকে কষ্ট দিবে না। ললাট বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মেহবিন নিজের ওড়না দিয়ে মুখশ্রী মুছে হেসে জবাব দিল, সমস্যা নেই, আমার লোক আছে। আপনি চাইলে আপনার সহযোগী হিসেবে আমাকেও রাখতে পারেন। ছায়ার মতো আপনার সাথে থাকব। ফ্লার্ট করছেন আমার সাথে? এটা যদি আপনার ফ্ল্যাট মনে হয় তাহলে তাই। আপনি যা বলবেন তাই মঞ্জুর মহারানী। মেহবিন এবার শব্দ করে হেসে উঠল। মেহবিনের হাসির প্রতিধ্বনিতে চারপাশে মুখরিত হয়ে গেল। মেহবিনের হাসির সাথে মুগ্ধতা ঝরে ঝরে পড়ছে। মুনতাসিম বুকে হাত রেখে মনে মনে বলল, এই মেয়েটা আমাকে আজকে একদম খুন করে ফেলবে। এভাবে কেউ হাসে? ভেতরে তোলপাড় শুরু হয়েছে গিয়েছে আমার। ভেতরটা ছটফট করছে। এলোমেলো হয়ে যাচ্ছি আমি। এভাবে মুগ্ধতা ছড়িয়ে দিল, নিজেকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? এত সহজে ধরা পড়তে চাই না আমি। মেয়েটা আমাকে একদম শেষ করে দিল। আজকে আমি শেষ। এভাবে হাসবেন না ম্যাডাম, প্রেমে পড়ে যাব। আমি নিতান্তই ভালো ছেলে। এসব প্রেম পড়ার লোভ আমার নেই। এভাবে হেসে লাভ নেই।
আমি আপনার প্রেমে পড়ব না। আমার প্রেমে পড়ার মানুষের কি অভাব আছে? প্রেমে পড়ার মানুষের অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের অভাব আছে। দুদিনের জন্য প্রেমে সবাই পড়তে জানে, কিন্তু ভালোবেসে আগলে রেখে সারা জীবনের দায়িত্ব সবাই নিতে পারে না মেহবিন। প্রেমে ফেলে প্রেমিকা বানানোর যোগ্যতা প্রতিটি পুরুষই রাখে, কিন্তু নারীকে ভালোবেসে নিজের প্রেমিকাকে বউ বানানোর যোগ্যতা সব পুরুষ রাখে না। 1-2 বছরের জন্য প্রেম করে 2 বছর পর তাকে ছেড়ে দিব, এমন প্রেম আমি করি না। ভালোবাসলে তাকে এমনভাবে ভালোবাসব যেন সারা জীবন আমার কাছে আগলে রাখতে পারি। তার সাথে বসে তার কাঁধে মাথা রেখে শত শত প্রহর জেগে নির্ঘুম রজনী পার করে দিতে পারি। তার বুকে মাথা রেখে গভীর আলিঙ্গন করে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি। সে আর আমি যেন মুদ্রার এপিঠ ওপিঠ হতে পারি। বৃদ্ধ বয়সে একে অন্যের লাঠি হতে চাই, একে অন্যকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, তার সাথে অনন্তকাল কাটাতে চাই। তার প্রতি আমার মুগ্ধতা কখনো হারাবে না। তাকে দেখার তৃষ্ণা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়াবে। বিয়ের 60 বছর পরেও যেন তাকে বলতে পারি, এভাবে কেউ হাসে ম্যাডাম, আপনি হাসলে আমি পাগল হয়ে যাই। মুনতাসিমের কথায় স্তব্ধ হয়ে গেল মেহবিন। মুনতাসিমের মুখে প্রথম নিজের নাম শুনে হৃদয় কেঁপে উঠল। শান্ত হৃদয়টা হয়ে উঠল অশান্ত। হৃদয়ের গহীনে উথাল পাতাল যেও খেলতে শুরু করে দিয়েছে। মানুষটার প্রতিটি দিন দিন সম্মান আর শ্রদ্ধা বেড়েই চলেছে। মানুষটার চিন্তাধারা কতটা সুন্দর, সেজন্য বোধহয় মেহবিন তাকে অসাধারণ ব্যক্তিত্বের মানুষ বলে উপাধি দিয়েছে। মানুষটা তার কথার মধ্যে দিয়ে মেহবিনের সব শক্তি শুষে নেয়, নিস্তেজ করে দেয় তেজি শরীর খানা। নিষ্পলক চাহনিতে মুনতাসিমের দিকে তাকিয়ে আছে। মুনতাসিম মেহবিনের হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলল, এভাবে তাকাবেন না ম্যাডাম, প্রেমে পড়ে যাবেন। এভাবে একা একটা পুরুষকে পেয়ে আখি যুগল দিয়ে গিলে খাচ্ছেন। আমার বুঝি সম্মান নেই? আমার কথাটা একটু ভাবুন ম্যাডাম। আমার বিয়ে শাদী করা লাগবে। এভাবে চোখ দিয়ে আমার সর্বনাশ করবেন না। আমি সমাজ মুখ দেখাতে পারব না। বলেই লজ্জা রাখা মুখশ্রী করে দুষ্টু হেসে সামনের দিকে অগ্রসর হল। মেহবিন হতভম্ব হয়ে গেল। মনে মনে বলল, কি পাজি ছেলে রে বাবা! কিন্তু সুন্দর করে তাকে নির্লজ্জ বানিয়ে দিয়ে চলে গেল। গোধূলি আলো মণিমুগ্ধকর পরিবেশ গড়ে তুলছে। চারদিকে শীতের আভাস জানান দিচ্ছে। আজ শুক্রবার। মেহবিন প্রতি শুক্রবারে নিজের বাসার পাশে খোলা মাঠে গাছের নিচে থাকা বেঞ্চটায় বসে থাকে। মাঠের সাথেই আঁকাবাঁকা নদী, বাতাসের সাথে তাল মিলিয়ে স্রোত ভেসে যায়। সে কি অপরূপ নদীর সেই দৃশ্য! গোধূলি আলো মেহবিনের মুখশ্রীতে আছড়ে পড়ছে। মেহবিন বসে বাচ্চাদের ফুটবল খেলা দেখছে। এই মাঠে রোজ বাচ্চারা খেলতে আসে। মেহবিন গভীরভাবে খেলা দেখছিল। তখনই নিজের পাশে কারো উপস্থিত অনুভব করে। পাশে তাকিয়ে দেখল মুনতাসিম তার থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। মেহবিন বাহিরে আসলো, মানুষটা টের পায় কিভাবে? সেটাই মেহবিনের মাথায় আসে না। আপনাকে আজকে একটু বেশিই সুন্দর লাগছে ম্যাডাম। কেন, আমার রূপ কি আগের থেকে বেশি হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে? আপনার রূপ বেশি হয়নি, এটা আমার দৃষ্টির দোষ। আমার দৃষ্টি রোজ আপনাকে নতুনভাবে দেখে, নতুনভাবে জানে, নতুন করে বোঝার চেষ্টা করে। আপনিতে পুরাতন বলতে কিছুই নেই। মুগ্ধতার আরেক নাম আপনি। আপনি রোজ দেখি আর রোজ নতুন করে তৈরি করি। আমার দৃষ্টি যে আপনিতেই সীমাবদ্ধ, তাই আপনিতেই নতুনত্ব খোঁজার প্রচেষ্টায় থাকি সারাক্ষণ। একটা মানুষের পেছনে সারাক্ষণ আঠার মতো লেগে থাকেন। বিরক্ত হন না? বিরক্ত হব না, তবে হঠাৎ করে না জানিয়ে একদিন থেমে যাব। সেদিন চাইলেও আর বিরক্ত করা মানুষটাকে খুঁজে পাবেন না। সে চলে যাবে আপনার ধরা ছোঁয়ার বাহিরে। মেহবিনের বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। ভেতরে অদ্ভুত এক শূন্যতা অনুভব করল। মস্তিষ্ক থম মেরে গিয়েছে। কাজ না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সে। মেহবিনকে স্থির হয়ে যেতে দেখে মুনতাসিম শীতল কণ্ঠে বলল,
চুপ করে গেলেন যে ম্যাডাম, আজকে আমাকে সত্যি করে একটা কথা বলবেন? আপনি সামনে থেকে যা দেখান, সেটাই আপনি নাকি আপনার ভেতরে অন্য কোনো রহস্যময় চরিত্র বসবাস করছে? আমি একটা জিনিস প্রায় খেয়াল করি। আপনার আশেপাশে কিছু লোক সব সময় আপনাকে ঘিরে রাখে। তারা যেন আপনাকে রক্ষা করার দায়িত্ব পালন করছে। কে আপনি? তারা কেন আপনাকে ঘিরে রাখে? আমার প্রেমে পাগল হয়ে যাননি তো ম্যাডাম? ভর সন্ধ্যা বেলায় কি সব ভুলভাল বকছেন? আশেপাশে নানা রংবেরঙের মানুষ চলাচল করে। কে আমার আশেপাশে আছে সেটা তো আমি জানি না। আপনি কাকে নাতে কাকে দেখে আমাকে দোষারোপ করছেন? আমি নিতান্তই একজন সাধারণ মানুষ। আমাকে রক্ষা করার জন্য আমার আল্লাহ আছেন। আমাকে আপনি বোকা পেয়েছেন, তাই বলে একই মানুষ সারাক্ষণ আপনার আশেপাশে ঘুরঘুর করবে? নাকি আপনার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আপনাকে আমার প্রচুর সন্দেহ হয়। পৃথিবীতে এত এত মানুষ থাকতে আপনি কেন শুধু আমার পেছনেই পড়ে থাকেন বলেন তো? আশা করছি আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো কথা হবে না। মেহবিনের কথায় বুকটা ব্যথায় চিনচিন করে উঠল। মনের অন্তরালে হাহাকার শুরু হয়ে গিয়েছে। মনের শহরের অলিতে গলিতে বিষাদের মিছিল শুরু হয়ে গিয়েছে। মেহবিন বিলম্ব করল না। মুহূর্তটাকে বিষাদে পরিপূর্ণ করে দিয়ে স্থান ত্যাগ করল। সে দোষও দিল আবার দুঃখও দিল। মুনতাসিমের কেন জানি ছুটতে ইচ্ছে করল না। তার পেছনে ছুটতে ছুটতে জীবন ফুরিয়ে যাবে। তবুও মেহবিনের মনের গহীনে নিজের নামে এতটুকু স্থান দখল করতে পারবে না। নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে পরিবেশ। বাচ্চারা মাঠ থেকে চলে গিয়েছে। সূর্যকে বিদায় জানিয়ে চারদিকে আধার ঘনিয়ে আসছে। মশার জ্বালায় বসে থাকা দুষ্কর হয়ে গিয়েছে। মেহবিনের বাবা মায়ের সামনে বসে আছে আরিয়ান। দৃষ্টি তার নত। মুখশ্রীতে অপরাধবোধের ছাপ স্পষ্ট। সমস্ত শরীর অবশ হয়ে আসছে। কথা বলার শক্তি হারাচ্ছে সে। ভেতরটা ভয় কাবু হয়ে আছে। কণ্ঠনালী দিয়ে শব্দ উচ্চারিত হবার আগেই কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে। এত বড় জঘন্যতম কাজ করার পরেও সে নিজের মনের ভাব কিভাবে প্রকাশ করবে? মস্তিষ্ক নিশ্চুপ হয়ে গিয়েছে। সে আজ আরিয়ানের সঙ্গ দিতে চাইছে না। তবে সে যে ভুল করেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করবে। সে বিলম্ব করল না। মেহবিনের বাবা মায়ের চরণের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল। অনবরত ক্ষমা চেয়েই যাচ্ছে সে। ক্ষমা না করা পর্যন্ত চরণ জড়িয়ে রাখার পণ করেছে সে। পানি দুই ভাগ করলে যেমন আলাদা হয় না, ঠিক তেমনি রক্তের সম্পর্কের মানুষকে কখনো আলাদা করা যায় না। এতদিনের জমানো সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান নিমিষেই হাওয়া হয়ে গেল। বরফের ন্যায় গলতে শুরু করল দুজন মানুষের মন। তারা কি এটা জানে না? জীবনে খুব সহজে সহজ সরল হতে নেই। কারণ এই পৃথিবীতে সহজ সরল মানুষগুলো ভীষণ বাজেভাবে ঠকে যায়। চাচা, আমি জানি আমি জঘন্যতম অপরাধ করেছি। তার ক্ষমা হয়তো কখনো হবে না। তবে একটা কথা কি চাচা জানেন? ক্ষমা মানুষের মহৎ গুণ। ক্ষমাশীল ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন। আপনারা চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আবার ক্ষমা করতে না চাইলে আমাকে আমার উপযুক্ত শাস্তি দিন চাচা। আমি এই অপরাধের বোঝা বয়ে বেড়াতে পারছি না। রজনীর শেষ প্রহরে আমার নিদ্রা ভেঙে যায়। হৃদয়টা বড্ড ছটফট করে অতীতের অপরাধের কথা স্মরণ করে, আমার ভেতরটা হাহাকারে কাঁদে। আমাকে শেষ একটা সুযোগ দিন চাচা। আপনারা চাইলে আমি মেহবিনকে বিয়ে করতে রাজি আছি। তার জন্য আমাকে যা বলবেন আমি তাই করব। ফরিদ রহমান কিছুটা গম্ভীর গলায় বলল, তুমি আমাদের বংশের ছেলে, তাই হয়তো এ যাত্রায় ক্ষমা পেয়ে যাবে। তা না হলে তুমি এত জঘন্যতম অপরাধ করার পরে ও কখনো ক্ষমা পেতে না। তোমার ভাগ্য হলো আমাদের মতো একটা পরিবার পেয়েছ। তোমার লজ্জা করল না মেহবিনকে বিয়ে করার কথা বলতে? কোনো মুখে বিয়ের কথা বললে তুমি? তোমার মতো ছেলেকে পায়ের তলায় ফেলে পিষে মারা উচিত।
অপমানে আরিয়ানের সমস্ত শরীর কেঁপে উঠল। দু হাত মুষ্টিবদ্ধ করে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করছে। এখন বিষ খেয়েও সহ্য করে নিতে হবে। আরিয়ান খুব সহজে দমে যাবে না। সে শেষ পর্যন্ত পৌঁছে যাবে। মুনতাসিম নিজের কক্ষে বসে কিছু একটা পকেটে তুলে নিল। তখন ক্ষণিকের জন্য প্রেয়সীর উপর অভিমান হয়েছিল। সেজন্য প্রেয়সীর রাগ ভাঙানোর জন্য ছুটেনি। বাসায় আসার পর থেকে ভীষণ অস্থিরতা কাজ করছে। যন্ত্রণায় ভেতরটা ছটফট করছে। আজকাল নিজেকে বড্ড অসহায় মনে হয়। মেয়েটা তার ভালো থাকার কারণ হয়ে গিয়েছে। মেয়েটাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসে। সমস্ত শরীর মন জুড়ে শুধু মেয়েটারই বিচরণ। মেয়েটা নিশ্চয়ই কোনো জাদুকরী। তা না হলে তার মতো পাষাণ মানুষের হৃদয়ে দুঃখ পুড়ে দিতে পারে। কি মায় জড়াল মেয়েটা। মনটা নিজের হয়েও ভালো থাকটা তার ওপরে নির্ভর করে। তার সমস্ত আবেগ মেহভিনের সামনে এসে কার্যক্রম শুরু করে দেয়। মাঝে মাঝে সে ভীষণ অবাক হয়। সে আগে কি ছিল আর এখন কি হয়ে গেল। মুনতাসিমের ভাবনার মাঝেই মুঠোফোনটা বেজে উঠল। নিজের বেস্ট ফ্রেন্ডের নামটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে। মুনতাসিম মুঠোফোনটা কর্ণে ধরতেই মিরাজুল বলল, মুনতাসিম জানিস কি হয়েছে? তোর বন্ধু প্রেমে পড়েছে। একজন রাজকুমারী তোর বন্ধুর হৃদয়হরণ করে নিয়ে গিয়েছে। তাকে দেখার পর থেকে আমি খেতে পারছি না। রাতে ঠিকমতো ঘুমোতে পারছি না। আমার মন মস্তিষ্ক জুড়ে শুধু সেইরমণির ভাবনা। সুন্দরী রমণী আমাকে গ্রাস করে ফেলছে। আমি তার মুগ্ধতা থেকে বের হয়ে আসতে পারছি না। তুমি মেয়েটাকে আমার কাছে এনেছে। তা না হলে আমি শ্বাসরুদ্ধ হয়ে পরকালে গমন করব। মেয়েটার সাথে কথা বলে না পারার যন্ত্রণায় বাকরুদ্ধ হয়ে যাব। মেয়েটাকে না পাবার শূন্যতায় পাগল হয়ে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াব। আমার জীবনের কোনো ইচ্ছে তুই অপূর্ণ রাখিসনি। অপূর্ণতার জীবনে আমার সবকিছু পরিপূর্ণ করে দিয়েছিস তুই। শেষবারের মতো তুমি আমাকে আমার মুগ্ধতাকে আমার কাছে এনে দে। মিরাজুলের কথায় দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল মুনতাসিম। সে মনে মনে যা আশঙ্কা করেছিল সেটাই হল। সেদিন মিরাজুলি মেহভিনকে পিছু করতে করতে এসেছিল। মুনতাসিম নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করল। অতঃপর চোয়াল শক্ত করে বলল, তুই যেটা চাইছিস সেটা আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না। তুই তার থেকে ভালো মেয়ে পাবি। চেনা নেই জানা নেই। হঠাৎ করে একটা মেয়েকে দেখলি আর প্রেমে পড়ে গেলি। মেয়েটার সম্পর্ক খোঁজ খবর নিবি না। মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত, মেয়েটা ভালো নাকি খারাপ, কোনো কিছুই তুমি জানিস না। তুই সেই মেয়ের আশা বাদ দে। আর নিজের আশেপাশে দেখে ভালো মেয়ে খুঁজে নে। তুই বুঝতে পারছিস না। আমার ওই মেয়েকেই চাই। ও মেয়ে যদি আমার না হয় তাহলে আমি কারো হতে দিব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসে যাব। তার মুগ্ধতা আমার হৃদয়ের গহীনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি সেই মুগ্ধতা কিভাবে কাটিয়ে উঠব ভাবছিস? আমি থাকতে ও মেয়ে অন্য কারো হতে পারবে না, মিলিয়ে নিস। তাহলে তোকেই সরিয়ে দেই। কি দরকার শুধু শুধু ঝামেলা রেখে? মুনতাসিম কথায় ক্ষোভ দেখাল। নিজের প্রেয়সীর প্রতি অন্য কারো অধিকারবোধ সহ্য হচ্ছে না তার। হারিয়ে ফেলার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। না পেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করা ঢের ভালো। মুনতাসিম কল কেটে দিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। মেহভিন বেলকনিতে বসে কিছু কাগজপত্র দেখছিল। তখনই পেছনে আরও উপস্থিতি টের পায়। আজকাল মানুষটাকে চিনতে তার বেশি সময় লাগে না। মানুষটা তার আশেপাশে থাকলে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। মুনতাসিম কিছুটা নম্র কণ্ঠে বলল, আমি আপনার পাশে বসতে পারি ম্যাডাম? বিকেলে আপনাকে কি বলেছিলাম? আমার কথা আপনি বুঝেননি নাকি বুঝেও না বোঝার ভান ধরছেন? আপনি বললেই আপনার পিছু নেওয়া ছেড়ে দিব। এত ভালো ছেলে আমি না বুঝছেন? কেন এসেছেন এখানে? যদি পারতাম আপনাকে বুকের মধ্যে লুকিয়ে রাখতাম, যেন অন্য কারো দৃষ্টি আপনার উপরে না পড়ে। আপনাকে হারানোর ভয় হতাম পাষাণ। বেঁধে রাখতাম আমার ভালোবাসার শিকলে।
যেন অভিমান হলেও আপনি আমায় ছেড়ে যেতে না পারেন। হতভম্ব হয়ে গেল মেহভিন। তবে একটু সুখানুভূতি হচ্ছে হৃদয়ের গহীনে। এই যে সে রাগ করে আর মানুষটা তার রাগ ভাঙাতে চলে আসে, এই জিনিসটা মেহভিনের ভেতরটা বেশি করে কাবু করছে। মানুষটা সবসময় এমন থাকবে তো? পরে পরিস্থিতির দোহাই দিয়ে দূরে সরে যাবে না তো আবার? আমার ভীষণ ভয়, হারিয়ে ফেলার ভয়। আমি মানুষকে ভীষণভাবে ভয় করি। তারা নির্মমভাবে আঘাত দিয়েও অপরাধ বোধে ভুগে না। ছন্দটা সুন্দর ছিল না ম্যাডাম? আমার একটা বান্ধবী আমাকে পাঠিয়েছে। আমার ভালো লেগেছে, তাই আমি আপনাকে শোনালাম। মুহূর্তের মাঝে মেহভিনের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করল। সে উৎসুক দৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আপনার আবার বান্ধবীও আছে? ছেলে মানুষ মানেই তো চরিত্রহীন। এজন্য ছেলে মানুষকে আমার একদম বিশ্বাস হয় না। কতগুলো মানুষের সাথে এভাবে ফ্লার্ট করে বেড়ান। চরিত্রহীন কথাটা কর্ণকুহরে আসতেই ক্রোধে সমস্ত শরীর হুঙ্কার দিয়ে উঠল। একজন চরিত্রবান মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু তার চরিত্র নিয়ে কথা বললে কলিজায় আঘাত লাগে। মুনতাসিমের হুঙ্কারের মেহভিনের সমস্ত শরীর কেঁপে উঠল। মুহূর্তের মাঝে অন্য এক মুনতাসিমকে আবিষ্কার করল মেহভিন। এই মুনতাসিমের সাথে সে পরিচিত না। মুনতাসিম মেহভিনের কিছুটা কাছে এগিয়ে গেল। মুনতাসিমের উত্তপ্ত গাঢ় নিঃশ্বাস সে খুব কাছ থেকে অনুভব করতে পারছে। মুনতাসিম কিছুটা শাসানোর ভঙ্গিতে বলল, আমাকে মেরে রক্তাক্ত করে দিন। তবুও কণ্ঠনালী দিয়ে একটা বাক্য বের হবে না। যদি কেউ আমার চরিত্র নিয়ে কথা বলে, তাহলে আমার সমস্ত শরীর দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই আগুনে সানের মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে করে। আপনি এমন কিছু করবেন না মেয়ে। আপনার জ্বালিয়ে দেওয়া আগুনে আপনাকেই জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করে দিব। আজ প্রথম বলেছেন, তাই ক্ষমার যোগ্য মনে করে ক্ষমা করে দিলাম। দ্বিতীয় দিন এমন ভুল করলে আপনাকে ধ্বংস করে দিব, সাথে নিজেও ধ্বংস হয়ে যাব। আপনার দুটি পা এগিয়ে দিন মেয়ে। মেহভিন বাক্রুদ্ধ হয়ে গেল। ক্ষণে ক্ষণে কথা বলার শক্তি হারাচ্ছে সে। মুনতাসিম আবার হুঙ্কার ছাড়লে কাপা কাপা শরীর নিয়ে পা দুটি এগিয়ে দিল। মুনতাসিম মেহভিনের দিকে না তাকিয়ে মেহভিনের পায়ে নুপুর পরিয়ে দিয়ে চলে গেল। যাবার আগে বলে গেল, এসেছিলাম ভালোবাসা নিয়ে, বিষাদ সাথে দিয়ে ফেরত পাঠালেন। কাজটা আপনি ঠিক করলেন না ম্যাডাম। পরিবেশের সাথে থমকে গিয়েছে মেহভিনের মস্তিষ্ক। ঘটে যাওয়া ঘটনা স্মরণ করতেই আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল। নতুন করে মানুষটাকে জানছে মেহভিন। মানুষটার মধ্যে তার জন্য কতটা অধিকারবোধ। সে কি কোনোভাবে মেহভিনকে নিজের দখলে করে নিতে চাইছে? সমস্ত ভাবনাকে দূরে ঠেলে দিয়ে মনের শহরে বিষাদ খেলা করতে লাগল। সে কখনো কল্পনাও করতে পারেনি মুনতাসিম তার সাথে এতটা রাগান্বিত হয়ে কথা বলবে। সে নিজেই তো মুনতাসিমের অন্য রূপের সাথে পরিচিত হতে চেয়েছিল, কিন্তু তা এত তাড়াতাড়ি বাস্তবায়িত হয়ে যাবে তা মেহভিনের ভাবনার বাহিরে ছিল। জারিফ নিজের কক্ষে বসেছিল। একটু পরে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। তখনই তার বোন আরশিয়া আসে। ধরনীর বুকে এই মানুষটা নিয়ম করে তার খোঁজ খবর নেয়। মানুষটাকে যখন তার বাবা মা বাসা থেকে বের করে দিয়েছিল, তখন এই ছোট বোনটাই তার হাতে টাকা গুজে দিয়েছিল। তার ভাইটা যেন কয়েকটা দিন ভালো থাকতে পারে। আরশিয়া ভাইয়ের মুখশ্রীর দিকে নিষ্পলক চাহনিতে দৃষ্টিপাত করে আছে। মানুষটা একটা মেয়েকে ভালোবেসে নিজের গোটা জীবনটাই বিসর্জন দিয়ে দিল। নিজের নাম খারাপ করল, নিজের শরীরে লাগিয়ে দিল ধর্ষক উপাধি। তবুও মেয়েটাকে পাবার আশা ছাড়ল না। একটা মানুষ কতটা ভালোবাসলে একটা মেয়েটা পাবার জন্য এতটা নিকৃষ্ট হতে পারে? সমাজের দৃষ্টিতে এই ছেলেটা ভীষণ খারাপ, কিন্তু আরশিয়ার চোখে সে একজন উন্মাদ প্রেমিক, যে কি না নিজের প্রেয়সীকে পাবার জন্য জঘন্যতম কাজ করে বসল। হয়তো নিজের ভাই বলেই সে ভাইয়ের অন্যায়টা চোখে দেখছে না। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? ভালোবাসা অর্জন করে নিতে হয়। ভালোবাসা একটা স্নিগ্ধ পবিত্র জিনিস,
জারিফ সেই পবিত্রতায় কলঙ্ক লাগাতে চেয়েছে। শাস্তি তো তাকে পেতেই হবে। সে পেয়েছে শাস্তি। কয়েক বছর আগে না থাকার শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছিল। আজ সবকিছু থেকেও সে ভালোবাসা থেকে বঞ্চিত। জারিফ তৈরি হয়ে মেহভিনের ছবির সামনে গেল। দেখেছ মেহভিন, আমি প্রতিদিন নতুনভাবে পড়ছি। জানো, আমার ভেতরটা পড়তে পড়তে ছারখার হয়ে গিয়েছে। আমার ভেতরটায় আমার অস্তিত্ব বলতে কিছু নেই। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তোমার বিচরণ। তুমি আমার শিরা উপশিরায় বসবাস কর। তুমি এভাবে আমাকে জ্বালিয়ে না দিলেও পারতে। জ্বালতে তো সবাই পারে, কিন্তু প্রেম দিতে সবাই পারে না। আমাকে প্রেম দিল কি তোমার খুব ক্ষতি হয়ে যেত? আমিও দেখতে চাই আমি থাকতে তোমাকে কোনো পুরুষ স্পর্শ করে। তোমার শরীরে কলঙ্ক লাগিয়ে হলেও আমি তোমাকে আমার করে নিব। একবার কলঙ্ক লাগাতে ব্যর্থ হয়েছি, এবার আর ব্যর্থ হবার কোনো সম্ভাবনা রাখব না। ভালোবাসা একটি পবিত্র জিনিস ভাইয়া। তুমি যাকে জোর খাটিয়ে আঁকড়ে ধরতে যাবে, সে ততই তোমার থেকে দূরে সরে যাবে। তোমাদের মধ্যে তৈরি হবে গভীর দূরত্ব। আর তুমি যাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাইবে, সে ততই আদুরে বিড়ালের মতো তোমার হৃদয়ের গহীনে লুকিয়ে পড়বে। শত চেষ্টা করেও কেউ তাকে বের করতে পারবে না। মেয়ে মানুষ অল্পতেই খুশি। তাদের বেশি কিছু লাগে না। ভালোবাসা পেলে হয়ে যায় অবুঝ বাচ্চা, আর অবহেলা পেলে হয়ে যায় পাথরের ন্যায় কঠিন। একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ তার সম্মান। তুমি মেহভিন আপুর সম্মানের দিকে নজর দিয়েছিলে ভাইয়া। যে পুরুষ একটা নারীকে কলঙ্কিত করতে চায়, সেই পুরুষ অন্তত অর্ধাঙ্গ হবার যোগ্যতা রাখে না। একটা নারী একটা পুরুষকে তখনই ভালোবাসে যখন নারীটি সেই পুরুষের কাছে নিজেকে নিরাপদ মনে করে। তুমি তো আগেই মেহভিন আপুর সমস্ত বিশ্বাস চূর্ণবিচূর্ণ করে দিয়েছ। তারপরেও কোনো বিবেকে আশা কর সে তোমার হবে। তাকে আমার হতেই হবে। জারিফ এত কিছু বুঝে না। মেহভিনকে আমার ভালোবাসতে হবে না। আমি তো মেহভিনকে ভালোবাসি। এর থেকে বড় পাওয়া মেহভিনের কাছে কি হতে পারে? কয়েক বছর আগে আমার কিছু ছিল না। আজ আমার সব হয়েছে অর্থ, সম্পদ, ক্ষমতা। কি নেই আমার? সবকিছু আছে। এবার মেহভিনের সামনে যাব। জোর করে নিয়ে করব সংসার ও করব। ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছ? তুমি তোমার অতীত ভুলে যেও না ভাইয়া। তার আশা তুমি ছেড়ে দাও। আমি বাবা মাকে বুঝিয়েছি। তুমি বাসায় ফিরে চলো। আর এসব বাজে কান ছেড়ে দাও। আমাদের জীবনটা ভীষণ সংক্ষিপ্ত ভাইয়া। এসব রেশারেশি বাদ দিয়ে এই ছোট্ট জীবনটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি না ভাইয়া? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তুই। তোর জায়গায় অন্য করেই হলে এতক্ষণে মাটির নিচে থাকত। ভাইয়াকে জ্বালাইস না। বাসায় ফিরে যা, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলেই জারিফ স্থান ত্যাগ করল। আরশিয়া ভাইয়ের যাওয়ার দিকে দৃষ্টিপাত করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই যুদ্ধের শেষ কোথায়? হতাশ হল আরশিয়া। বিষণ্ণ মন নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। প্রভাতের আলো ফুটতেই মুনতাসিমের নিদ্রা ভেঙে যায়। কাল রাতের কথা স্মরণ করতেই বুকটা মোচড় দিয়ে উঠল। ক্রোধের বশে মেহভিনকে সে আঘাতপ্রাপ্ত করেছে। এই যন্ত্রণা সে সহ্য করবে কি করে? মুহূর্তের মধ্যে মন জুড়ে হাহাকার নেমে এল। হালকা শীতের মাঝে ও সমস্ত শরীর ঘামছে। মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। সেই চরিত্রে আঘাত আসলো মুনতাসিম কেন জানি সহ্য করতে পারে না। এখানে মেহভিনের কোনো দোষ নেই। দোষ তো তার নিজের। সে নিজেই অন্য মেয়ের কথা মেহভিনের সামনে বলছে। মেহভিনের তাকে চরিত্রহীন ভাবাটা স্বাভাবিক নয় কি? অপরাধবোধ মুনতাসিমকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের ওপরে ভীষণ রাগ হচ্ছে তার। সে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের হাতে প্রহার করল। আজকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। সে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে না খেয়েই বাহিরে বের হল। আজকেও মেহভিনের বাসায় থাকার কথা।
প্রতিদিন সকালে মেহভিন হাঁটতে বের হয়। সে মেহভিনের জন্য অপেক্ষা করছে। মেহভিন মুনতাসিমকে দেখেই গৃহে চলে গেল। সে মনে মনে পণ করল, সে মুনতাসিমের সামনে যাবে না। মানুষটা তাকে বুঝিয়ে বললেই সে বুঝত। আচমকা এমন বিশ্রী ব্যবহার করার কি দরকার ছিল? মানুষটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে গিয়েছে। সেজন্য মানুষটা মস্তকে উঠে গিয়েছে। তাকে কিভাবে মস্তক থেকে নামাতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। সূর্যমামা তার কিরণ চারদিকে ছড়িয়ে দিয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে রৌদ্রের প্রখরতা বেড়ে চলেছে। উত্তপ্ত হতে শুরু করে মস্তক। মুনতাসিম হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা বাজে। সে ধরেই নিল মেহভিন আজ আসবে না, হতাশ হয়ে ফিরে গেল নিজ গৃহে। মুনতাসিম বের হতেই মেহভিন তাড়াহুড়ো করে বের হয়ে গেল। আজকে তার অফিসের অনেক কাজ আছে। প্রচুর দলিল এসে জমা হয়েছে। নিজের কাছেই নিজেকে বিরক্ত লাগছে মেহভিনের। সে একটা পুরুষ মানুষের জন্য নিজেকে গুটিয়ে নিচ্ছে, চোরের মতো গৃহ থেকে বের হচ্ছে। কেন করছে সে এসব? তার মন কি চায়? মানুষটা আবার আসুক। তার রাগ আবার ভাঙাক। মানুষটার কিসের এত দায় পড়েছে যে সে রাগ করবে আর মানুষটা বেহায়ার মতো তার কাছে এসে আত্মসমর্পণ করবে? মানুষটার নিজস্ব অভিমান বলতে কিছু নেই। আমাকে নিয়ে তার কোনো অভিযোগ নেই। এই আমি তার সম্পর্কে না জেনে তাকে চরিত্রহীন উপাধি দিলাম। আমার জন্য কেন তার মনে ক্ষোভ জমল না? মানুষটার বন্ধুত্বের বন্ধন কি তার থেকে গাঢ়? সেজন্য মেহভিন তার কাছে হেরে যাচ্ছে। মানুষটা তাকে একটু বেশিই মূল্য দেয়। এতটা মহামূল্যবান সে নয়। সে তার মনের কথা আমায় বলবে। না হয় সবকিছু এখানেই স্থগিত হয়ে যাবে। এভাবে দোটানায় ভুগতে ভালো লাগে না। মুনতাসিম রজনীগন্ধা আর গোলাপ ফুল হাতে নিয়ে আসছিল। তখনই আঁখি যুগল স্থির হয়ে গেল। মুখশ্রীতে ক্রোধের ছাপ স্পষ্ট। মিরাজুল মেহভিনের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মুনতাসিমের চোয়াল শক্ত হয়ে এলো। সে গম্ভীর মুখশ্রী করে সামনের দিকে অগ্রসর হল। মনটা বিষাদে ভরপুর হয়ে গেল। সমস্ত ফুলগুলো ছুঁড়ে ফেলে দিল। কারো দিকে দৃষ্টিপাত না করেই চলে গেল। মিরাজুল ডাকলেও তাকে ইগনোর করে চলে গেল। মিরাজুল মেহভিনের সম্পর্কে খোঁজ খবর নিয়ে এসেছিল। তাই নিজের বাবার জমিকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করল। মেহভিনের সাথে কথা বলে ভীষণ আনন্দ লাগছে তার। মেহভিন তাকে সাহায্য করবে বলছে। প্রয়োজনের বাহিরে একটা কথাও বলেনি মেহভিন। মিরাজুল চলে যেতেই মেহভিন ফুলগুলো হাতে তুলে নিয়ে বাসার মধ্যে চলে গেল। মুনতাসিমে ওভাবে যেতে দেখে মেহভিনের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মানুষটা কি তাকে ভুল বুঝল? হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে আসলো। মেঘেরাও কি জেনে গিয়েছে? দুটি মানুষের মন ভীষণ খারাপ। তাদের সঙ্গ দিতেই সে চলে এসেছে। মেহভিন বেলকনিতে এসেছেই খোলা জানালার দক্ষিণে দৃষ্টিপাত করল। তখনই আখিযুগলের সামনে ভেসে উঠল একটা জোড়া বিধ্বস্ত আখি যুগল। মানুষটা কেমন ছন্নছাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সে মেহভিনের জন্যই অপেক্ষা করছিল। মেহভিন দ্রুত নিজের কক্ষে যেতে চাইল। কিন্তু মুনতাসিম আটকে দিল। কালকের ব্যবহারের জন্য দুঃখিত ম্যাডাম।
রাগের বশে আপনার সাথে বাজে ব্যবহার করে ফেলছি। আপনাকে আঘাত করে ফেলছি। আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনাকে আঘাত করা মানে নিজেকে আঘাত করা। কোনো মানুষ নিশ্চয়ই নিজেকে আঘাত করতে চাইবে না। মেহবিনের অভিমানের পাল্লা ভারী হয়ে আসতে শুরু করল। মেহবিন গভীরভাবে উপলব্ধি করতে পারছে সে মানুষটার প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে গিয়েছে। মানুষটার নাম করে যে কেউ তাকে কাবু করতে পারবে। মেহবিন নিরুত্তর রইল। এর মাঝেই ঝুম বৃষ্টি শুরু হলো। অসময়ে বৃষ্টি আসার কারণ জানে না মুনতাসিম। তবে এই বৃষ্টিটা তার ভীষণ ভালো লাগছে। তার মনের গহীনে জমানো কষ্টগুলো বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে যাক। প্রকৃতির মতো তার হৃদয়টাও ঝকঝকে হয়ে উঠুক। মেহবিন গম্ভীর কণ্ঠে বলল, নিজের কক্ষে যান। অসময়ে বৃষ্টির পানিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। খুব সহজে শরীর সুস্থ হতে চাইবে না। প্রেয়সীর বিষাদে ভরা মুখশ্রীর দিকে তাকিয়ে আহত হল মুনতাসিম। ভেতরটা জলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। প্রেয়সীকে বুকের মধ্যে নিয়ে গভীরভাবে আলিঙ্গন করতে ইচ্ছে করছে। দুজনে একাকার হয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, আপনি কষ্ট পাবেন না ম্যাডাম। আপনি কষ্ট পেলে আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায়। আমার ভেতরে অস্থিরতার ঝড় বয়ে যায়। আমার হৃদয়টা অশান্ত নদীর মতো উথাল পাতাল ঢেউ খেলতে থাকে। বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা করে। আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকি। আপনার মন খারাপ থাকলে আমার পুরো পৃথিবীর মন খারাপ হয়ে যায়। মন খারাপ করার আগে একটা বার আমার কথা অন্তত ভাবুন মেহবিন। মনের কথাগুলো আড়াল করে মুনতাসিম বলল, আপনি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি কোথাও যাব না। হে আকাশ, তুমি আল্লাহ তায়ালার হুকুমে সারারাত বৃষ্টি দাও। আমি তোমার ছোঁয়ায় ভিজে একাকার হতে চাই। তোমার এতটুকু উপকারে আমার প্রেয়সীর মন গলে যাক। তাহলে নিজের জান কুরবান করতেও রাজি আছি। হে আল্লাহ, তুমি নারাজ হইও না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। নিজের জীবন অন্য কারো নষ্ট করতে হয় না। তবুও আমরা আবেগের বশে বলে ফেলি, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই। কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। কথাগুলো বলেই বিলম্ব করল না। কক্ষ থেকে বের হয়ে বাহিরে এসে মেহবিনের জানালার কাছে দাঁড়ালো। তখন কথাগুলো ধীরে বলায় মেহবিন শুনতে পাইনি। মুনতাসিম বলল, আমাকে ক্ষমা করবেন কি না ম্যাডাম? আপনার উত্তর যদি না আসে, তাহলে আমি আজ সারারাত এখানে দাঁড়িয়ে পার করে দিব। হাতে সময় বেশি নেই। উত্তর দিয়ে নিজের কক্ষে চলে যান। এই বৃষ্টির পানি আপনাকে গভীরভাবে আলিঙ্গন করছে। আমার ভীষণ হিংসে হচ্ছে। একে তো মনটাকে ভীষণ বাজেভাবে পোড়াচ্ছেন, এখন আবার হিংসের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েন না। আমার অস্তিত্ব খুঁজে পাবেন না। বিরক্তিতে মুখশ্রী কুঁচকে এল মেহবিনের। এত বড় মানুষের এমন পাগলামি শোভা পায়?
সে বিরক্তি মাখা মুখশ্রী করে বলল, আপনি সারারাত বৃষ্টিতে ভিজে পার করে দিন। তাতে আমার কোনো যায় আসে না। কথাগুলো বলেই মেহবিন নিজের কক্ষে চলে গেল। মনের অজান্তেই ভেতরে অসহনীয় যন্ত্রণা অনুভব করল মুনতাসিম। সে মলিন মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে রইল। জেদ যেন তার সবকিছুকে কাবু করে ফেলছে। সে দেখবে তার কষ্টে মেহবিনের কষ্ট হয় নাকি। ইতোমধ্যে মুহূর্তেই কাঁপুনি শুরু হয়ে গেল মুনতাসিমের।